মানুষ কি আর সবাই? তাদের মাঝেই বসত করেন মেঘ ভাই। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একটা অনিবার্য কারণবশত ফলের দোকান আজ উদ্বোধন হইতেছে না। ভাই সাহেব আমি তো বুঝতে পারতেছি না অনিবার্য কারণবশত মানে মিনিংটা কি? আপনি এই মাত্র দোকানে গেল। আচ্ছা আঙ্কেলের লোকে আবার আবার কোনো গ্যাঞ্জাম হলো না তো? ওরে আল্লাহ রে, কত বড় সুযোগটা হাতছাড়া! আজ সমস্ত ভাঁজখালি জানতে পারতো যে আমি নতুন শিল্পী আর্টিস্ট হিসেবে আবির্ভাব হয়েছি। তারপর আমি শিল্পী উজ্জ্বলের সাথে স্টেজে গান করতাম। তারপর তো আতসাস আঙ্কেল আমি রিকোয়েস্ট করছিলাম যাতে শিল্পী উজ্জ্বলের সাথে আমার একটা ডুয়েট দ্বৈত গান দেয়। আতসাস আঙ্কেল তো রাজি হয়েছিল। একবার চিন্তা করে দেখতো আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কালীপুরে তোর ক্ষতি আর আমার ক্ষতি মিলে কাটাকাটি হয়ে গেল, আমরা আবার সেম পজিশন চলে আসলাম। তোকে একটা কথা বলি মানে, তুই অযথা আমার সাথে কম্পিটিশনে যাসনি, তুই লুজার হবি। আর তুই শিল্পী উজ্জ্বল রে কোনোদিনে পাবি না বুঝছিস? এরাম বলে নিয়ে কথা বলিস না শিল্পী প্রতিভু, প্রেমের বিষয় একদম আলাদা। কখন যে কার মনে ভালো লেগে যায় সেটা কেউ বলতে পারি না। আমাকে তো প্রেমের থিওরি দেওয়া লাগবে না, যারা এতদিন মনের মানুষ হিসেবে পাইতে চেয়েছিস এখন তাই দুলাভে ডাকার জন্য প্রস্তুত থাকে বুঝেছিস? থাক সেটা দেখা যাবে নি। জি আব্বা, আব্বা আসতেছি। মনেও মেজাজটা খারাপ আব্বা। শিল্পী পুঁথি এদিকে আবার কি হয়েছে? আপনি এরকম দেখাচ্ছে কেন? আপনার উদ্বোধনের অনুষ্ঠান প্রোগ্রাম বন্ধ হলে কি কারণে আবার সেটা বলেন তো। ঘোষণা হচ্ছে শুনছিস নে, অনিবার্য কারণে। অনিবার্য কারণ কি আব্বা, সেটা তো বলবেন। অনিবার্য কারণ বলতে কি বুঝায় সেটা আমি বুঝলি তো কব, যে ঘোষণা দিচ্ছে তার কাছে শুনিয়ে আয় যা। আরে অনিবার্য কারণ হচ্ছে যে কারণ এড়ানোর কোনো উপায় ছিল না, তাই না আব্বা? আচ্ছা আব্বা, সে এড়াতে না পারার কারণটা কি সেটা একটু বলেন না। কারণ হচ্ছে যে এই সমাজ শিল্পীর মর্যাদা বোঝে না। শিল্পী একটা অনুরোধ করলি সেটা অগ্রাহ্য করা হয়। শিল্পীর দিয়ে তারা মিষ্টি বেচার কাজে লাগাতে চায়, তারা জানে না শিল্পী মিষ্টি বেচে না, শিল্পী মিষ্টি খায়। আমি বুঝতে পেরেছি, তোফাজ্জল আঙ্কেলের সাথে আপনার জ্ঞানজাম হয়েছে, তাই না আব্বা? আব্বা, আপনারা কোনোদিন কোনো কাজ ঠিক মতো করতে দেখলাম না। কোনো কিছু হলে লোকজনের সাথে জ্ঞানজাম বাঁধিয়ে দেন। আচ্ছা তুই এসব বাদ দে তো, তুই বেশি বেচার পারিস। আব্বা আপনি মাথাটা ঠান্ডা করেন, আপনি ঘরে যাওয়া বসেন, আমি আপনার জন্য তেল পানি নিয়ে আসতেছি, মাথায় দিলেন আব্বা মাথা ঠান্ডা। তুই জানিস রে ওরা আমার কি অপনাম করেছে? আমার মতো একজন কণ্ঠশিল্পীর সাথে অপনাম, এটা হয় না, এটা হতে পারে না। আচ্ছা তুই ঘরে যা, ঘরে নিয়ে যাবেন। ইরাম ফুপায় কায়দা কোনো লাভ আছে? হ্যাঁ, অন্তত চোখের পানি নষ্ট করতেছিস। শোনে, এই চোখের নোনা জল যদি শরীর থেকে বাইর হয়ে যায় তাহলে শরীরে কিন্তু পানি শূন্যতা দেখা দিবে, তখন কিন্তু ডায়রিয়া হয়ে যাবে এবং তখন ঝামেলার মধ্যে পড়ে যাবে। তোকে গরম চুপ থাকবি, আমি যদি কতক্ষণ মানা গেলাম না। কিলিকবাজি করে অনুষ্ঠানটাই বন্ধ করে দিল। এই বিষয়ে আমি শিওর এটা তুই করেছিস। এই মুখ সামলে ডিসকাশন কর বড় মেয়ে ছোট বেটি। আমি অনুষ্ঠান পণ্ড করতে যাবো কিসের জন্য? হ্যাঁ, তার প্রমাণ তো তোর কথায় তোর কাজে দুইটার মধ্যে আছে। কি বলি তুই? বিষয়টা আমার কাছে ক্লিয়ার কর বিয়াদব। কিরাম করে তুই আমার কথার কাছে প্রমাণ পালি? হ্যাঁ, এই যে তুই আমার শিল্পী ডাকার ভয়ে বড় মেয়ে ছোট বেটি করে ডাকতেছিস, যেটা গেলে শিল্পী নয় কামলা আমার ডাকে। আর অনুষ্ঠান শুরু হওয়ার আগে তুই তো সাজুগুজে বাইরে চলে গেলি, তারপর আতাদের সাথে কিলিকবাজি করে অনুষ্ঠানটাই বন্ধ করে দিয়েছিস। ওরে বাবা, আপনি তো দেখছি গণক ঠাকুর হয়ে গিয়েছেন। তাহলে পরে আপনারা তো শিল্পী না ডেকে গণক ঠাকুর বলে ডাকতে হবে দেখতেছি। হ্যাঁ শোনেন, আমি এই অনুষ্ঠান বর্জন করার জন্য ঘর থেকে বার হয়ে গিয়েছিলাম এবং নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই উত্তর পাড়ার বটগাছের নিচে একা একা বসেছিলাম। তখন এই দুর্মুষের ঘোষণা শুনে বাড়ি ফিরে এসেছি, বুঝতে পেরেছিস? এর মধ্যে তুই কিলিকের কি দেখলি? কত দেখে আমার বিয়াদব কোথায় গা? কিলিকবাজি যদি না হয়ে থাকে তাহলে অনুষ্ঠান বন্ধ হয়েছিল কিসের জন্য? হ্যাঁ, আর তুমি তো বিকালবেলা আমার ওই থ্রিট মারি দিলে যে তুমি বেশি এড়ি দেরি করলি
আমি যে ভাব নিলি তুই নাকি অনুষ্ঠান বন্ধ করে দিবে ক্লিক বাজি করে। সেটা তো তোরে সাময়িক ভাবে খামানির জন্য বলতে হয়েছে। জিরাম ভাব নিচ্ছিলিস তো বেটি, এই পৃথিবীতে বড় বড় মনীষীরা কিন্তু বলে গিয়েছে অহংকার হচ্ছে পতনের মূল। আর তুই ওই গল্পটা পড়িসনি, ওই যে জুলেখা রাজার মেয়ে, তাহার ভারী অহংকার। হ্যাঁ থাক, তোর আর উপদেশ দেওয়া লাগবি না। তুই বরং সাবধানে থাকিস, তোকে আমি দেখে নেব। রবিন ভাই যদি তুই কি করে প্রেম করিস সেটাও আমি দেখে নেবো। এই বিয়াদব, কি বললি তুই? হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার কর, আমারে ক্লিয়ার কর। ক্লিয়ার যখন হওয়ার নিজে থেকে ক্লিয়ার হয়ে যাবে, আমার আর ক্লিয়ার করার প্রয়োজন হবে না। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। আচ্ছা, তোমার নাম হচ্ছে নজর পরমানি, কিন্তু আল্লাহ তোমার নজরখানি দেয়নি। নজর মিয়ার নজরে গু তোমারও সজরে। স্বামীরে গুতগুতি করার জন্য তুমি শিল্পী খেতাব বর্জন করে বচন চর্চায় ধরে রেখেছ, সেটাকে আমি বুঝতে পারি না। এখানে হয়তো খুব বুঝতে পারি। তোমার বচন হচ্ছে গিয়ে তরবারির চেয়েও ক্ষুরোধার। এখন বলো দেখিনি যে আমার নজর নিয়ে কি সমালোচনা করলে আমি কি দেখিনি। এই যে তোমার দুই মেয়ে সমানে ঝগড়া করে যাচ্ছে, একজন আরেকজনের সহ্য করতে পারতেছে না। কি এক শিল্পী খেতাব দিল ম্যাড ভাই, তাই নিয়ে দুইজনে চুলোচুলি অবস্থা। সেটা কি তোমার নজরে পড়ছে? না, মানে এতটা বুঝতে পারিনি, তবে বুঝতে পারছি যে দুই বোনের ভিতরে একটা টেনশন বিরাজ করছে। তাহলে এখন যাও, যায় দুইজনের শাসন করো, তা না হলে মারামারি করে যে কি কাণ্ড বাঁধাবে না তা খুদা মাবুদি জানে। অবস্থা এরকম নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। শোনো, যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাই। আমি যেন বদর মেয়ের একটা ফোন করি। মানেটা কি দাঁড়ালো বলো দেখি? মানেটা দাঁড়ালো বদর মিয়া আমার কাছে ডিফিট মেনে নিয়ে নতি স্বীকার করছে। আর তাই যে তুমি একেবারে বাক-বাকুম করতেছ। আরে দুলা ভাই শালারে ফোন করে কথা বলতে বলেছে, এর মধ্যে পরাজয় কি আর নতি স্বীকারই কি? এই একটা সমস্যা তোমার হিনা বেগম। না, স্বামীর বিজয়ে তোমার মনে একটুও পুলক জাগে না? পুলকিত হও না? না, পুলক জাগবে কি করে? সারা দুলা ভাইতে ঝগড়া করেছো, সেটাই তো একটা লজ্জার বিষয়। সেই ঝগড়া যদি মিটে যেত তাহলে না একটা কথা ছিল। এর আবার পুলক আর অপুলকের কি আছে? যাও দিদি, যাই দুই বোনে ঝগড়া মিটাও। থাক, বড় করা লাগবে না, যাও। শোনে, তোর ইনফরমেশনের মধ্যে কিছুটা ঘাটতি আছে। তুই যেটা ভাবতেছিস সেটার মধ্যে একটু ভুল আছে। আমার রবিন ভাইয়ের সাথে প্রেম করার কোনো দরকার নাই, তাই করে তোরা সেই প্রেমের মধ্যে বাগাধারের কোনো সুযোগ থাকলো না। তার মানে লজিং মাস্টার যে গ্রিন সিগন্যালের কথা বলছিস সেটা ঠিক? তুই তাহলে রবিন ভাইয়ের সাইডে এখন লজিং মাস্টারের ঘাড়ে করতে যাচ্ছিস? দিদি পাইরাবো তোকে আমি একটা কথা ক্লিয়ার করে রাখি, আমি এমন এক স্ট্র্যাটেজি ধরেছি যাতে এই রাতের মধ্যে তোর ওই গ্রিন সিগন্যাল আছে না, ওটা রেড সিগন্যালে পরিণত হয়ে যাবে, বুঝতে পারছিস? এই এই কথা হচ্ছিল রবিন ভাইরে নিয়ে, এর মধ্যে তুই লজিং মাস্টারের কথা তুলে আনছিস কিসের জন্য? হ্যাঁ, ওই বিয়াদব, লজিং মাস্টারের কথা ঘন ঘন বলতে তোর খুব ভালো লাগে তাই তো? শোনে, তুই কি স্ট্র্যাটেজি ধরেছিস? তোর সে বড় স্ট্র্যাটেজি আমি করেছি, বুঝতে পারছিস? হ্যাঁ, একটু পরে সেটা ওই ধরিবাজ লজিং মাস্টারের উপর অ্যাপ্লাই করবো। দেখাত পাইরাবো এমন কিছু করবি না যাতে তোর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়। তুই যেভাবে বড় বোনের সাথে বিয়াদবি করতেছিস তাতে তো মনে হচ্ছে তোর সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে।
শোনাই, আজকে থেকে তোর সাথে আমার আড়ি, আমাকে দুজনের মধ্যে আর কোনো কথাই থাকতে পারে না। নে আড়ি নে। তোর সাথে কথা কওয়ার জন্য মনে হয় তোমার মন কাজে মরে যাচ্ছে। দে আড়ি দে দে দে। তুই তো দেখতে পাচ্ছিস না আমি তো আঙুল পাইতে রয়েছে, আড়ি দে তুই। আমিও বলতেছি তো, এটা আমি পাইতে রাখছি, তুই দেখতে পাচ্ছিস না? তুই আড়ি দে দে। তোর চেহারাটা আমি আর দেখতে পাচ্ছি না, তোর সাথে কথা কব কি? হ্যাঁ আমিও তোর সাথে কোনো কথা বলবো না, তুই আড়ি দে। তুই আড়ি দে। রাখবো আপনার ছোট মেয়ে এই ঘর থেকে বিদায় করেন, ওর সাথে আমি আর এক ঘরে থাকবো না। এই তোর যদি বিদায় হতে ইচ্ছা করে তো তুই যা, আমার করতেছিস কিছু তুই, হ্যাঁ? শান্ত আমার শান্ত চুপ করো তো একটু মা। তোমরা দুজনে হচ্ছে আমার দুই চোখের মনি, তোমরা যদি এরকম করো। হ্যাঁ আমি বুঝতে পারতেছি যে এই যে শিল্পী হওয়া না হওয়া নিয়ে তোমাদের মধ্যে একটা টেনশন বিরাজ করতেছে, কিন্তু তার মানে তোমরা ঘরের মধ্যে বসে ঝগড়াঝাটি করবে, আড়ি দেবে, হেন করবে, এইসব অবস্থা হলে তো বেগতিক অবস্থা হয়ে যাবে। যে ঠিক নেই তোমার। এই শিল্পী টুনটুনি মা বসো। আব্বা আমি আপনাকে কইছি না আমার সামনে শিল্পী টুনি করে ডাকবেন না। হ্যাঁ আপনার আসলে স্বজন থেকে স্বভাব আছে, আমি আর এখানে থাকবোই না। এই পায়রা, এই কি অবস্থা করবে তুমি? আমার কাছে দুজনই তো সমান, এর মধ্যে স্বজন প্রীতির কি হলো আমি তো কিছু বুঝতেছি না। দেখো তো বিচ্ছিরি অবস্থার মধ্যে পড়ে গেলাম। আড়ি দিতে আছে নজর মামা কাল সকালে তোমাকে ফোন করবে, হয়তো মোবাইলে করতে পারে, ফোনটা রিসিভ করো। তুমি তো আর নাম্বার রিসিভ করো না। সেটা ঠিক আছে, কিন্তু আমি ভাবছিলাম। কি ভাবছিলে? যে তুমি অক্সফোর্ডে পিএইচডি করতে যাওয়ার আগে কাজটা শেষ করলে ভালো হতো না? কোন কাজটা বাবা? তোমার বিয়ে। হ্যাঁ ভালোই বলেছ, একবারে বিয়ে করে বউ নিয়ে অক্সফোর্ডে যাবো। গুড আইডিয়া। এই সঙ্গে তোমার একটা লং হানিমুন হয়ে যাবে। তাহলে আমি হায়ার ওর সঙ্গে কথাবার্তা বলে ফাইনাল করে ফেলি। হ্যাঁ স্যার। হুজ স্যার? তুমি হায়ার সার্কেল চাও না? হ্যাঁ তেলবি। আচ্ছা আদান গেল। তার একটা সুন্দরী সুশীলা মেয়ে আছে, তোমাকে বলেছি না? তো তার মেয়ে থাকার সাথে আমার বিয়ে কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে ওই মেয়েটির সঙ্গে তোমার বিয়ের আমি ঠিক করেছি। কেমন বাবা, মধ্যযুগী বাবাদের মতো কথা বল না। আমি মধ্যযুগীয় বাবাদের মতো কথা বলছি না, আমি বাবা হিসেবে আমার রেসপন্সিবিলিটির কথা বলছি। তোমাকে একটা ভালো জায়গায় বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। হ্যাঁ সেই দায়িত্ব পালন করার জন্য তুমি এমন একজনের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছ যাতে করে তোমারই শুধু পলিটিক্যাল গেইন হবে, আমার কিছু হবে না। তোমার কিছু হবে না মানে? তোমার বিয়ে হবে। তুমি কি বিয়ে করে শ্বশুরবাড়ি থেকে গাড়ি বাড়ি আশা করো নাকি? বিয়ে করে আমি শ্বশুরবাড়ি থেকে গাড়ি বাড়ি চাই না, কিন্তু এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে মেয়েটার সাথে আমার মেয়ে। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। তুমি যে আমারে স্বজন প্রীতির অপবাদ দিয়ে আসলে মা, এটা কিরাম হইল? কিরাম অপবাদ হইল? তোমরা দুই বোন হচ্ছ আমার দুই চোখের মনি, তোমাদের দুইজনের কি আমি আলাদা করে দেখতে পারি? আপনি তো বলেছেন আব্বা আমরা দুজনেই হচ্ছে আপনি দুই নয়নের মণি, তাহলে পরে আপনি আপনার ছোট মেয়ের ডান চোখের মণি মনে করেন আর আমার বাম চোখের মণি মনে করেন, সেই জন্য আমাদের দুইজনে দুই চোখে দেখেন। আরে বাপ রে বাপ, তুই তো দেখতেছি আমার বচন রচনার চাই তো ধারালো যুক্তি দিলি। তোরে দিয়ে আমি বচন লেখাবো, তোরে আমি বড় বচন লেখক বানাবো, তুই অনেক বড় বচন লেখক হয়ে আমার নাম উজ্জ্বল করবি। থাক, মেয়ের সর্বনাশ করার জন্য আর মহাপরিকল্পনা নিও না। শোন মা, ডাইন চোখ বাম চোখ না, বাবা তার অন্তরের চোখ দিয়ে সন্তানদের সমানভাবে দেখে, বুঝলি? তোর প্রবলেম তো দুইটা, তাই তো? প্রবলেম দুটো হলো কি করে? আমি তো জানি শিল্পী টুনির সাথে সঙ্গীতের খেতাব নিয়ে প্রবলেম। দেখেছেন আব্বা, আপনার স্ত্রীও কম স্বজনপ্রীতি করে না, আমার সঙ্গে তিনি ছোট মেয়ের শিল্পী করে সম্বোধন করতেছে। কতি দাও, কতি দাও। শোনো মা, তোমার সমস্যা হচ্ছে দুটো। এক, তুমি শিল্পীর খেতাব পাওনি, আর দুই হচ্ছে তোমার বদর ফুপার সাথে আমার ঝগড়াটা মিটাই ফেলা, এই তো? ঠিক আছে, তোমরা যারা শিল্পীর খেতাব পাওনি তাদের জন্য আমি একটা
উস্তাদ এনে দিচ্ছি, তাদের কাছে, সেই উস্তাদের কাছে গান ফান শিখে তোমরা একদম শিল্পী হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে, তোমার বদর ফুপা আমাকে টেলিফোনে কথা বলতে বলেছে, ভাবতেছি কথা বলবো, তোমার সমস্যা দুটো মিটিয়ে গেল নাকি? সত্যি কথা আব্বা, তাহলে পরে আমার কোনো কমপ্লেনই থাকলো না। যা, দুইটা দুশ্চিন্তা থেকে একই সাথে মুক্তি পাই গেলাম। বুঝতে পেরেছেন তো, আপনার মেয়ে যে রবিনের প্রতি দুর্বল, সেটা কি আপনি বুঝতে পেরেছেন? এর ভিতরে রবিনের প্রসঙ্গ আসলো কেমনে? ওরে আল্লাহ, বদর ভাইয়ের সাথে আপনার ঝগড়া মিটে যাবে শুনে কিরম খুশি হয়ে চলে গেল, দেখলেন না? শিল্পী আকামত আর ফল বিক্রেতা তুফা মিয়া দুজনেরই খবর দিয়ে আসলাম মেট ভাই। ভালো করেছো। কখন আসবে তারা? এই ধরেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মেট ভাইয়ের মনটাকে একটু ভার মনে হচ্ছে, একটা গান শোনাবো? এখন আর গানের কোনো প্রয়োজন নেই। মেট ভাই, একটা কথা বলতে পারি? আমার মনের ভারের কারণ তুমি জানতে চাও? সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে।